আজকে এসেছি একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা, দ্বিতীয় সেমিস্টারে রয়েছে। প্রথম যে কবিতা, মধ্যযুগীয় একটি বিখ্যাত কবি বিদ্যাপতি। এই বিদ্যাপতির একটি কবিতা তোমাদের এবারে নতুন সিলেবাসে স্থান পেয়েছে। কবিতার নাম কি না ভাব সম্মেলন। এই কবিতা বোঝানোর সময় যদি তোমাদের কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে বলবে, আমি লাইন কেন্দ্রিক আলোচনা করব এবং এর সাজেশন এবং উত্তর সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে পাবে তা আমি এই ভিডিওর মধ্যে ভালোভাবে বলে দেব। তাই সম্পূর্ণ আলোচনাটি তোমরা শোনো। যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই জানাও। দেখো, প্রথম আসি ভাব সম্মেলনটা কি। তোমাদের প্রথম হচ্ছে জানার বিষয় ভাব সম্মেলনটা কি। এটা জানার পূর্বে তোমাকে জানতে হবে বিদ্যাপতি সম্পর্কিত কিছু তথ্য। মধ্যযুগ অর্থাৎ 18শো শতকে যদি আমরা আধুনিক যুগের সূচনা বলি, 18শো শতকের আগে ইতিহাস কেমন ছিল, সেই সময়কার সমাজ, সেই সময়কার পটভূমি এই কবিতা স্থান পেয়েছে। বিদ্যাপতি একটিও পদ বাংলা ভাষায় রচনা করেন, অথচ মধ্যযুগীয় সব থেকে প্রথম বৈষ্ণব কবি যদি ধরি, শ্রেষ্ঠ বৈষ্ণব কবি যদি ধরি, তাহলে প্রথম যার নাম উঠে আসে তার নাম হচ্ছে বিদ্যাপতি। তাহলে প্রশ্ন, বিদ্যাপতি বাংলা ভাষায় কবিতা রচনা করেনি, তিনি রচনা করেছেন ব্রজবুলি ভাষা। তৎকালীন মধ্যযুগের ইতিহাস যদি আমরা ঘাঁটি, যে বাংলার সমস্ত ছাত্রছাত্রী বৈষ্ণব বিষয়ক অর্থাৎ বৈষ্ণব মনে রাধা কৃষ্ণ বিষয়ক পদগুলি আস্বাদন করবার জন্য, শেখার জন্য কোথায় যেত? মথুরায় যেত। সেখানে ব্রজবুলি ভাষার এই বিদ্যাপতির পদ আস্বাদন করত। সেই বিদ্যাপতির পদ এমন বিখ্যাত, তার মধ্যে যে রাধাকৃষ্ণ যে সুখ দুঃখ এমন সুন্দরভাবে তুলে ধরেছে, যা আমাদের বাংলা সাহিত্যের প্রতিটি বাঙালির হৃদয়ে আকর্ষণ করে এই বিদ্যাপতির পদ। তাই তোমাদের এই নতুন সিলেবাসে একটি সব থেকে মধ্যযুগের একটি ইম্পর্টেন্ট একটি কবিতা, বৈষ্ণব শাস্ত্র মতের কবিতা, এই ভাব সম্মেলন। কিন্তু এই ভাব সম্মেলন জানার পূর্বে বৈষ্ণব শাস্ত্র মতে কতগুলি পর্যায় জানতে হবে। তার পর্যায় কি না, বৈষ্ণব শাস্ত্রে যেমন রস রয়েছে, বিভিন্ন রস, রস বলতে যেমন করুণা রস, হাস্য রস, তেমনি রাধাকৃষ্ণ প্রেমলীলা অর্থাৎ রাধাকৃষ্ণর যে আমরা আলোচনা করছি, এই রাধাকৃষ্ণ বিষয়ক তথ্য জানার পূর্বে কতগুলি পর্যায়ে আমরা ভাগ করে নিতে পারি। আধুনিক ভাবেও আমরা দৃষ্টিকোণে দেখি, যদি প্রথম আমরা আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখছি এবং রাধাকৃষ্ণ যে ঈশ্বরীয় তত্ত্ব অর্থাৎ বৈষ্ণব তত্ত্ব মতেও আমরা বিচার করব। যদি দেখো, ভালো করে শোনো, ভালো করে আগে প্রসঙ্গ যদি শুনে নাও, 5 মিনিটে কবিতা তোমাদের হয়ে যাবে। প্রসঙ্গ যদি না বুঝতে পারো তাহলে কবিতা তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই মেন প্রসঙ্গ, প্রতিটি গল্প এবং কবিতা, এবং এই কবিতার সাজেশন সম্পূর্ণ উত্তর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারেও পাবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই পেয়ে যাবে উত্তর। এখন এই 5 মিনিট আলোচনাটা শোনো, 100% তোমাদের ক্লিয়ার হবে, কথা দিচ্ছি। কারণ দ্বিতীয় সেমিস্টার প্রতিটি প্রশ্ন বড় প্রশ্ন। প্রথম সেমিস্টার মতন যে এমসিকিউ নয়, আমি সহজে করে ফেলবো। দ্বিতীয় সেমিস্টার বিষয়টি আগে বুঝতে হবে, তারপর সেখান থেকে তোমাকে উত্তর রেডি করতে হবে। ভালো করে শোনো। বৈষ্ণব শাস্ত্র মতে রাধাকৃষ্ণ প্রেমলীলা অর্থাৎ রাধাকৃষ্ণ যে দর্শন, সেই দর্শনকে আমরা 6টি পর্যায়ে ভাগ করতে পারি। পর্যায় মানে কি? একটা ধাপ। প্রথম পর্যায়ে আমি আধুনিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করছি এবং বৈষ্ণব শাস্ত্র মতেও বিচার করছি। প্রথম পর্যায় হলো পূর্ব রাগ। কিন্তু পূর্ব রাগ আবার কি জিনিস? কিছুই নয়, কারোর কথা শুনে, ভালো গুণ শুনে তার প্রতি তোমার ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ বেড়ে যাওয়া, সেটাকে বৈষ্ণব শাস্ত্র মতে পূর্ব রাগ বলে। কি বললাম? পূর্ব রাগ। তাহলে যখন রাধা কৃষ্ণের গুণ বা তার যে বিভিন্ন বিষয় জানার পর তার প্রতি যে আগ্রহ, জানার যে কৌতূহল, সেটাকে কি বলা হবে? পূর্ব রাগ। এরপরে পূর্ব রাগের পর চলে আসবে অনুরাগ। কি চলে আসবে? দ্বিতীয় পর্যায়ে কি আসবে?
অনুরাগ, যেখানে তুমি তার দর্শন অর্থাৎ তার সম্বন্ধে শোনার পর তাকে পাবার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে বৈষ্ণব শাস্ত্র মতে কি বলা হবে? অনুরাগ। তাহলে প্রথম পড়ছে তার সম্বন্ধে কথা অর্থাৎ কৃষ্ণর সম্বন্ধে গুণ, তার শ্রবণ জানার পর তার প্রতি একটা ইন্টারেস্ট বা আগ্রহ বেড়ে যেটাকে বলা হবে পূর্বরাগ। এই পূর্বরাগের পরের স্তর হচ্ছে অনুরাগ, তাকে পাবার জন্য আকুল, কৃষ্ণকে পাবার জন্য আকুল, যেটা আধুনিক সমাজে আমরা আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারি, জানতে পারি যে একটি মেয়েকে দেখার পর তাকে পাওয়ার জন্য বা একটি ছেলেকে দেখার পর তাকে পাওয়ার জন্য যে আমার মনের মধ্যে যে ব্যাকুলতা তৈরি হয়, সেটা বলা হবে বৈষ্ণব শাস্ত্র মতে বলা হবে অনুরাগ। কি বলবো? অনুরাগ। এরপরে অনুরাগ পর তুমি ছেলে বা মেয়ে, অর্থাৎ এখানে যদি বৈষ্ণব শাস্ত্র মতে ধরি রাধা কৃষ্ণের জন্য, রাধা কার জন্য? কৃষ্ণের জন্য, বা কৃষ্ণ রাধার জন্য তাকে পাবার জন্য গমন, দেখা করতে যাওয়া। এই দেখা করতে যাওয়াটাকে বৈষ্ণব শাস্ত্র মতে বলা হবে অভিসার। কি বলা হবে? অভিসার। কি বলা হবে? বলা অভিসার। অভিসার শব্দের অর্থ হচ্ছে গমন। এরপরে কি হবে? অভিসারে গিয়ে দেখা হওয়ার পরে বিভিন্ন ধর বলে না বাড়িতে জানাজানি হয়ে গেছে বা বিভিন্ন বাধা প্রতিকূলতার সৃষ্টি হয়, সেই প্রতিকূলতা যেটা সৃষ্টি হওয়াকে বলা হবে আক্ষেপ অনুরাগ। কি বলা হবে? বলা আক্ষেপ অনুরাগ। যেখানে কি তারা দেখা করেছিল, সে দেখা করার পর বিচ্ছেদ, কি চলে আসবে? বিচ্ছেদ। সে বিচ্ছেদকে বলা হবে আক্ষেপ অনুরাগ। শেষ পর্যায়টাই হলো বৈষ্ণব শাস্ত্র মতে না ভাব সম্মেলন। মনে আমাদের বিচ্ছেদ ঘটেছে, দুজন দুজনকে উভয়কে খুব ভালোবাসত, সেই জন্য রাধা এবং কৃষ্ণ অর্থাৎ রাধা বাস্তবে পাচ্ছে না, মনের মধ্যে কৃষ্ণকে উপলব্ধি করছে, আর সেই পর্যায়টাকে বলা হয় ভাব সম্মেলন। আর তোমাদের এই কবিতা হচ্ছে ভাব সম্মেলন পর্যায়ের কবিতা, যেখানে রাধা কৃষ্ণকে অনুভব করছে তার হৃদয়ে, মনের মধ্যে। এই পর্যায়টা হচ্ছে বৈষ্ণব শাস্ত্রের মতে একেবারে শেষ পর্যায় হচ্ছে ভাব সম্মেলন। বুঝতে পেরেছো? প্রথম পর্যায়ে কি বললাম? পূর্বরাগ। তারপর দ্বিতীয় পর্যায়ে কি বললাম? অনুরাগ। তৃতীয় পর্যায়ে কি বললাম? না অভিসার। চতুর্থ পর্যায়ে কি বললাম? আক্ষেপ অনুরাগ। কি অনুরাগ বললাম? আক্ষেপ অনুরাগ। পঞ্চম পর্যায়ে কি বললাম? মাথুর। আর ষষ্ঠ পর্যায়ে কি বললাম? না ভাব সম্মেলন। ষষ্ঠ পর্যায়ে কি বললাম? ভাব সম্মেলন। এই বিদ্যাপতির কবিতা আছে শেষ পর্যায়ে ভাব সম্মেলন। তুমি যদি এই আগের অংশগুলো না জানো তাহলে হঠাৎ মাত্র ভাব সম্মেলন কি, অর্থাৎ ভাব মানে হৃদয়, মনের মধ্যে রাধার মনে বিচ্ছেদের পর কৃষ্ণের জন্য কতখানি অনুভূতি, সে অনুভূতি প্রকাশ পেয়েছে এই কবিতা। দেখো আমি লাইন কেন্দ্রে আলোচনা করছি। আর এই কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি বৈষ্ণব শাস্ত্র অর্থাৎ বিদ্যাপতির সমস্ত যে বৈষ্ণব শাস্ত্রমূলক যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলোকে একত্রিত করে একটি সংকলন করেন। সেই সংকলনটি তোমাদের কাছে বৈষ্ণব পদাবলী নামে একটি সংকলন প্রকাশ হয়। সেই সংকলন থেকে এই কবিতাটি তোমাদের সেকেন্ড সেমিস্টারে স্থান পেয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংকলিত বৈষ্ণব পদাবলী গ্রন্থে এটি অন্তর্ভুক্ত, সংকলিত গ্রন্থ। কিন্তু আলোচনা করছি, ভালো করে দেখে নাও এবং লাইনগুলিও তোমাদের কাছে তুলে ধরছি। দেখো প্রথম লাইন দেখো, কি কহব রে সখী আনন্দ ও, মানে রাধা তার সখীদের বলছে যে আমার হৃদয়ে আনন্দের সীমা নেই। ওর মনে সীমা, ওর মানে কি বললাম? সীমা। আমার হৃদয়ের মধ্যে আনন্দের সীমা নেই। কারণটা কি? না চিরদিনে মাধব মন্দিরে মোর। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু আমার মনের হৃদয়ে কি অবস্থান করছে? কৃষ্ণ। কে অবস্থান করছে? কৃষ্ণ। মাধব শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। বুঝতে পেরেছো এই দুটো লাইন? প্রথম লাইন হচ্ছে কি কহব রে সখী আনন্দ ও, অর্থাৎ সখী তোমাকে কি আর বলবো, আমার আনন্দের সীমা নেই। চিরদিনে মাধব মন্দিরে মন, আমার মন্দিরের মধ্যে, হৃদয়ের মন্দিরে মাধব অর্থাৎ কৃষ্ণ বিরাজমান চিরদিন, আজীবন, যতদিন আমার মৃত্যু হবে না। পাপ সুধাকর যত সুখ দিল, যখন আমি চাঁদের দিকে, সুধাকর মানে চাঁদের দিকে তাকালেই যখনই
মনে হয় যে আমার প্রিয়, অর্থাৎ কৃষ্ণের দর্শন পাচ্ছি না। অর্থাৎ চন্দ্রকে দেখে যতখানি সুখ অনুভূত হচ্ছে না, আমার কৃষ্ণকে যদি দর্শন করি তার থেকেও বেশি সুখ অনুভূত হয়। এই জন্য বলছে পাপ সুধাকর যত সুখ দিল, প্রিয়া সুখ দর্শনে তত সুখ ভিড়। অর্থাৎ চাঁদকে দেখে যতটা আমার সুখ না অনুভূত হচ্ছে, সুধাকরকে দেখে তার থেকে সব থেকে বেশি সুখ আমার প্রিয় অর্থাৎ কৃষ্ণকে দেখে। 4 নম্বর লাইন অব্দি কারো অসুবিধা নেই। আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, আবার বলছি, আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, আমাকে আঁচল ভরিয়া যদি মহানিধি অর্থাৎ মূল্যবান রত্ন কেউ দিয়ে দেয়, কার বিনিময়? না আমার প্রিয় অর্থাৎ কৃষ্ণের বিনিময়। তব হাম প্রিয়া দূর দেশে না পাঠায়, তবুও আমি কৃষ্ণকে দূরে যেতে দেব না। কোথায় যেতে দেব না? ওই মূল্যবান রত্নের বিনিময়ে আমি কোনোদিন কৃষ্ণকে দূরের দেশে পাঠাতে পারবো না, কারণ আমি তাকে স্থান দিয়েছি আমার হৃদয়ের মন্দিরে। কারণ এইটি ভাব সম্মেলন পর্যায়, মাথুর পর্যায়ে, যেখানে বিচ্ছেদ ঘটবে, চির বিচ্ছেদ মাথুর পর্যায়ে বৈষ্ণব শাস্ত্র মতে। শেষতম পর্যায়ে হচ্ছে ভাব সম্মেলন, যেখানে কৃষ্ণের জন্য রাধার হৃদয়ের সুখের ভাব কৃষ্ণের জন্য তৈরি হচ্ছে। দেখো, শীতের ওড়নি প্রিয়া গিরিশির বা, অর্থাৎ দেখো শীতের ওড়নি প্রিয়া, শীতকালের ওড়না হয়ে আমার কাছে ধরা দিয়েছে কৃষ্ণ। আবার গ্রীষ্মকে গিরিশির বা, অর্থাৎ গ্রীষ্মের বাতাস। গিরিশির কি হবে? বাতাস। গিরিশি মনে হচ্ছে গ্রীষ্মের বাতাস। বরিশার ছাত্র প্রিয়া, বরিশার কথা হচ্ছে বর্ষার ছাতা হবে কৃষ্ণ। অর্থাৎ যে আমাদের ঋতুভেদের যে বৈচিত্র্য সৃষ্টি হয়, সেই ঋতুভেদের প্রতিটি বিপদে কৃষ্ণও আমার সঙ্গে আছে। সে কোথায়? আমার হৃদয়ের মন্দিরে। এই জন্য এই কবিতাটি ভাব সম্মেলন পর্যায়ের কবিতা। এই জন্য কবিতার নাম ভাব সম্মেলন। ভালো করে দেখো, বৈষ্ণব পদাবলী সংকলন কোথা থেকে সংকলিত হয়েছে? না, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বৈষ্ণব পদাবলী যে সংকলন হয়েছিল, সেই সংকলন গ্রন্থে এই কবিতাটি স্থান পায়, বিদ্যাপতির এই কবিতা। তাহলে শীতের ওড়নি মানে শীতের সময় আমাকে শীত থেকে রক্ষা করবে কে? কৃষ্ণ। কি হিসাবে? না, ওড়নি হিসাবে। গরমকালে বাতাস হিসাবে আমাকে আরাম দেবে, বর্ষাকালে ছাতা হিসাবে কৃষ্ণ আমার কাছে থাকবে। আর প্রিয়া দরিয়া না, যখন সমুদ্রে যাব, দরিয়া মানে সমুদ্র, সেখানে না অর্থাৎ কি হবে না নৌকা হয়ে অবস্থান করবে কৃষ্ণ। আবু সর্বক্ষণে সর্বস্থানে তার হৃদয়ের মন্দিরে কৃষ্ণ বিরাজমান। কে বলতে চাইছে? রাধা। বুঝতে পেরেছো? বৈষ্ণব শাস্ত্র মতে কৃষ্ণ হচ্ছে তার ঈশ্বর, আর সেই ঈশ্বরকে পাওয়ার জন্য রাধা ব্যাকুল। কাকে পাওয়ার জন্য? কৃষ্ণকে পাওয়ার জন্য রাধা ব্যাকুল। বৈষ্ণব দর্শন মতে হচ্ছে কৃষ্ণ হচ্ছে দেবতা। বুঝতে পেরেছো? এরপরে দেখো, ভনয়ে মানে ভনয় মানে যেখানে লেখা হয় ভনি, তাকে বলা হয় ভনয়ে বিদ্যাপতি শুনি বরণানী। তাহলে এই সমস্ত কথা কাদেরকে শোনাচ্ছে? সুন্দর রমণীদের। কাদের শোনাচ্ছে? সুন্দর রমণীদের শোনা হচ্ছে। এবং আশাবাদী কবি যে বিদ্যাপতি আশাবাদী, সুজনক দুঃখ দিবস 2-4, অর্থাৎ এই যে দুঃখ, এই যে বিরহ খুব অবসান হবে, খুব শীঘ্রই তোমাদের মধ্যে মিলন হবে। কবি আশাবাদী বিদ্যাপতি, ওই জন্য বলছি দেখো, সুজনক দুঃখ দিবস 2-4, এই দুঃখ দিবস 2-4 এর পরে তোমাদের মিলন হবে। এই জন্য এটাকে বলা হবে ভাব সম্মেলন পর্যায়ের কবিতা বিদ্যাপতি। অর্থাৎ রাধা কৃষ্ণকে তার হৃদয়ের মনের মন্দিরে স্থান দিয়েছে এবং তার জন্য তার কোনো দুঃখ কষ্ট হচ্ছে না, কারণ সর্বক্ষণে সর্বস্থানে স্থান কাল ভেদে কৃষ্ণ তার মনের হৃদয়ে অবস্থান করছে। আশা করি কারোর সমস্যা নেই। প্রতিটি লাইন শব্দ যদি সমস্যা থাকে বলো, নাহলে এখানে ক্লাসটি শেষ করছি। আর অবশ্যই এই যে সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে পাবে। আমার এই ভিডিওর
ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে বিভিন্ন বিষয়গুলি সাজেশনগুলি রয়েছে, সেই সাজেশনে ক্লিক করবে, ক্লিক করে তোমরা দেখবে সেখানে সাজেশন রয়েছে, দেখবে, দেখে পিডিএফটি ডাউনলোড করবে, অটো রিপ্লাই করা থাকবে, শুধু কোডটি লিখবে, তাহলে অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। আর কোনো বিষয়ে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন হতে কেউ ভুলবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।